আসসালামু আলাইকুম। আহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি লিজেন্ড গিয়ারের অফিসিয়াল ফেসবুক পেজে। আজকের এই সাধারণ জ্ঞান ক্লাসে পুরোটা সময় জুড়ে আমি আপনাদের সাথে থাকব, নাকিব মাহফুজ কাব্য ভাইয়া। তো আজকের ক্লাসে আপনারা কি কি পাবেন, এর আগে আমরা দিয়েছিলাম যে আজকের ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের সাজেশন নিয়ে। পাশাপাশি আমরা কিছু শেখার চেষ্টা করব, শুধু সাজেশন আলোচনা করব না, একটা নির্দিষ্ট একটা বিষয় শেখার চেষ্টা করব সাধারণ জ্ঞানে, যেটা যেন আমাদের পরীক্ষায়, মানে আমাদের যেন পরীক্ষাতে আমাদের যদি সেই জায়গা থেকে প্রশ্ন হয়, তাহলে আমরা যেন সেই জায়গা থেকে একটু হেল্প পাই। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আপনাদের যে কনভারসেশন গ্রুপ আছে, পাশাপাশি আপনাদের যদি টাইম লাইনে রেখে দিতে চান, আপনারা ক্লাসটা আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন। কারণ আপনারা জানেন আমাদের প্রত্যেক দিন বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা তিনটা ইউনিটের উপরই আমাদের ক্লাস চলতে থাকে এই পেজে, যার ফলে আপনি এই ক্লাসটা পরবর্তীতে খুঁজে পেতে আপনার জন্য অনেক বেশি কষ্টসাধ্য হবে। তো নিচে যাইতে হবে, আপনার তো সেই সময়টা আপনার হাতে নাই যে খুঁজে খুঁজে ক্লাস বের করে আপনি ক্লাস করবেন। তো আপনার আপনার যদি মানে আপনার পরবর্তীতে যদি এই ক্লাসটা দরকার হয় যে আমি মানে কোন বিষয়টা পড়লাম আর কোন বিষয়টা বাকি আছে, ভাইয়া তো একটা সাজেশন দিয়েছিল, তো আপনারা চাইলে ক্লাসটা শেয়ার করে দিতে পারেন এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দিতে পারেন আজকের ক্লাসের লিঙ্কটা। ওকে, তো আমরা কে কে যুক্ত হয়েছি একটু কাইন্ডলি। আসিফুল সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। মারিয়া সালাম দিয়েছো, স্বাধীন সালাম দিয়েছো, বিজলি ইসলাম সালাম দিয়েছো, নূর সালাম দিয়েছো, সিনথিয়া, এরপরে ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কাইন্ডলি জানাবেন আপনারা কেমন আছেন। কারণ স্বাস্থ্য, মন, এই সব কিছু ভালো না থাকলে আসলে পড়াশোনাও ভালো লাগে না। তো আপনারা কেমন আছেন একটু কাইন্ডলি জানান। আসসালামু আলাইকুম ভাইয়া। সাদিয়া সালাম দিয়েছো। আচ্ছা, একটু জানান যে আপনারা কেমন আছেন। সাদিয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি জন্য আপনাদের সামনে আসতে পেরেছি। এই ক্লাসটা গতকালকে হওয়ার কথা ছিল, বাট আপনারা জানেন দেশের বিভিন্ন স্থানে ঝড় প্লাস বৃষ্টি হয়েছে, সেটা আমাদের এখানেও হয়েছে, যার কারণে গতকালকে আমরা ক্লাসটা নিতে পারি নাই। তো আজকে আমাদের সেই ক্লাসটা হচ্ছে। ওকে, আহ, ওকে, সবাই সালাম দিচ্ছ। নাজমুল হোসেন সালাম দিয়েছো, সুমা সালাম দিয়েছো। একটু সবাইকে একটু মেনশন প্লাস একটু শেয়ার দিয়ে দাও, যেন আমরা অনেকগুলো মানুষ একসাথে আজকের এই ফ্রি ক্লাসটা করতে পারি। ওকে, হয়ে গেল আমাদের ক্লাস। ওকে ভাই, হতাশ হতাশ হওয়া যাবে না ভাই, ডিমলের জিকে সাজেশন দেন। তো আজকের ক্লাসে চট্টগ্রাম নিয়েই সাজেশন দিব ইনশাল্লাহ। তো একটু মানে যে রেসপন্স, তো এটাতে খুবই কষ্টসাধ্য যে এই কয়েকজন মানুষ নিয়ে আমরা ক্লাস করব। তো আমরা একটা মিনিট সময় নিই, আমি একটু আমার টাইম লাইন থেকে একটু শেয়ার করে দিই। আপনারা যতটুকু পারেন একটু শেয়ার করে দিতে পারেন ক্লাসের লিঙ্কটা, কিংবা আপনাদের টাইম লাইনেও রেখে দিতে পারেন। ওকে ভাই, যাবি রেজাল্টের পর পড়াশোনায় মনোযোগ দিতে পারতেছি না, মনোযোগ দিতে হবে, যত কিছু হয়ে যাক মনোযোগ দিতে হবে। দেখেন, একদম গোছানো একটা সাজেশন, চট্টগ্রামের বি ইউনিট লেখা আছে। তবে ভাইয়া বি এবং সি দুইটা ইউনিটেই যারা পরীক্ষা দিবা, এই সাজেশনটা তোমাদের জন্য, এই সাজেশনটা তোমাদের জন্য। তো ভাইয়া দেখো, প্রথমে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব আমরা এখানে, সেইটা হচ্ছে আমরা কি কি পড়ব। আমাদের হাতে তো খুব বেশি দিন সময় নাই, আমরা এই সময়টুকুর মধ্যে সাধারণ জ্ঞানের কোন কোন অংশটা পড়ব একটু দেখি, যে জায়গাগুলো থেকে বিগত বছরে অনেক বেশি প্রশ্ন হয়েছে, বিগত বছরগুলোতে আমরা সেই জায়গাগুলো মার্ক করে দেওয়ার চেষ্টা করব, আমি মার্ক করে দেওয়ার চেষ্টা করব। আশা রাখা যায় এবছরও আপনাদেরকে এই বিষয়গুলো থেকে হতাশ করবে না। কারণ যে বিষয়গুলো আজকের ক্লাসে রাখা হয়েছে, এই বিষয়গুলো থেকে একের অধিক প্রশ্ন প্রত্যেক বছর হয়ে থাকে।
তো সেই ক্ষেত্রে এবছর 2টার জায়গায় একটা হতে পারে কিংবা 3টার জায়গায় 2টা হতে পারে। একদম আপনাদের হতাশ করবে না, এতটুকু আপনাদের বলতেছি। তো প্রথমে শুরু করি, আমি আবারও বলতেছি যে সাজেশনটা দিব আজকে এইটা শুধু বি বি বললে যদিও এখানে বি লেখা আছে, শুধু বি না, যারা বি প্লাস ডি কিংবা বি এবং ডিতে আলাদা করেও পরীক্ষা দিবেন, বিতে কেউ দিবেন কেউ ডিতে দিবেন, সবাই এই সাজেশনটা একটু কাইন্ডলি ফলো করবেন। ক্লিয়ার কিনা সবাই ব্যাপারটা? ওকে ওকে ওকে। তো ভাইয়া দেখেন আপনারা কি কি পড়বেন এই কয়েকদিনে। আপনাকে অবশ্যই সাম্প্রতিকটা পড়তে হবে। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে আপনাকে কি পড়তে হবে? প্রথমত সাম্প্রতিক পড়তে হবে। আপনারা চাইলে এটাকে একটা সুন্দর করে লিখে নিতে পারেন কিংবা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো যেভাবে রেখে দিতে পারেন কিংবা ক্লাসটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে যেন দেখতে পান। এরপরে যে বিষয়টা আপনাকে পড়তে হবে ইতিহাস। ভাইয়া ইতিহাস কই থেকে পড়বো? তো ইতিহাস আপনি যদি দেখেন, আপনারা যদি লিজেন্ড কেয়ারের ক্র্যাশ কোর্সের স্টুডেন্ট হয়ে থাকেন, ইতিহাসের উপর আপনাদেরকে 3টার বেশি ক্লাস নেওয়া হয়েছে, 4টা ক্লাস নেওয়া হয়েছে। ইতিহাসের উপর 4টা ক্লাস নেওয়া হয়েছে, 4টা ক্লাস নেওয়া হয়েছে। তো আমার মনে হয় এখানে কিছুই বাদ দেওয়া হয় নাই। তো ভাই এই 4টা ক্লাস যদি কেউ করেন তাও হবে, কিংবা যদি চট্টগ্রাম কোর্সের হয়ে থাকেন তাহলে ইতিহাস নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আমি আপনাদেরকে কমন পাওয়াই দিব। ওকে, এরপরে আসেন ভাইয়া। আচ্ছা, বি এবং ডি 2টা ইউনিটের জন্যই আজকের সাজেশন। হে, বি এবং ডি 2টা ইউনিটের জন্যই আজকের সাজেশন, আবারও বলতেছি। তো এরপরে দেখেন আপনাকে কি পড়তে হবে? মুক্তিযুদ্ধ। ভাই মুক্তিযুদ্ধের কি কি পড়বো? তো মুক্তিযুদ্ধ নিয়ে কি কি পড়বো? মুক্তিযুদ্ধের আপনি 11টা সেক্টর পড়লেন, 7জন বীর শ্রেষ্ঠ পড়লেন, কে কোথায় যুদ্ধ করেছে পড়লেন, ইটস ওকে, এতটুকু তো আপনি পড়বেনই। তো আপনাকে আর কি পড়তে হবে? আপনাকে এই মুক্তিযুদ্ধ রিলেটেড গান, মুক্তিযুদ্ধ রিলেটেড গান থাকতে পারে, মুক্তিযুদ্ধ রিলেটেড কবিতা থাকতে পারে, এই যে ব্যাপারগুলো মুক্তিযুদ্ধ রিলেটেড চলচ্চিত্র থাকতে পারে, চলচ্চিত্র আছে সেটা স্বল্প দৈর্ঘ্য আবার পূর্ণ দৈর্ঘ্য, নাটক, এই যে ব্যাপারগুলো মুক্তিযুদ্ধ রিলেটেড, এই ব্যাপারগুলো আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে হবে, অবশ্যই অবশ্যই এগুলো পড়তে হবে। ওকে ভাইয়া, এরপরে কি পড়বো? এরপরে পড়বেন যে সংবিধান ব্যাপারটা আছে, সংবিধান এবং সরকার ব্যবস্থা বা নির্বাচন ব্যবস্থা। কি পড়বেন? নির্বাচন ব্যবস্থা। তাহলে একটু চোখটা বন্ধ করে দেখেন আপনি এই শেষ সময় এসে কি কি পড়বেন। আপনি সাম্প্রতিকটা পড়লেন, আপনি ইতিহাসটা ধরে ধরে পড়লেন, প্রশ্ন কমন পাবেনই। এরপরে মুক্তিযুদ্ধটা পড়লেন, সংবিধান পড়লেন, নির্বাচন ব্যবস্থা পড়লেন। এরপরে বাংলাদেশের শিক্ষা, এই জায়গাগুলো থেকে অনেক প্রশ্ন হয় কিন্তু স্বাস্থ্য, সংস্কৃতি এবং আলোচিত বা যে আলোচিত প্রতিষ্ঠানগুলো আছে এই ব্যাপারগুলো আপনাকে দেখতে হবে। এরপরে আসেন সভ্যতা। আপনি যদি বিগত বছরের কোশ্চেনটাই দেখেন, যে কয়টা শিফটে পরীক্ষা হয়েছে বি ইউনিটের, প্রত্যেকটা শিফটে এই বি ইউনিটের পরীক্ষায় সভ্যতা থেকে প্রশ্ন হয়েছে। যদি আপনি কোশ্চেন ব্যাংক পড়ে থাকেন, আপনি যদি কোশ্চেন ব্যাংক পড়ে থাকেন, আপনি দেখবেন বঙ্গবন্ধু টপিকটি স্কিপ করতে পারবো? হ্যাঁ করতে পারবেন। আহ আপনাকে এই সভ্যতাটা পড়তে হবে। এরপরে দেখেন আপনাকে কি পড়তে হবে? আপনাকে পড়তে হবে পত্র-পত্রিকা, যেটা আমরা যখন জার্নালিজমের প্রস্তুতি নিয়েছিলাম আলহামদুলিল্লাহ হয়ে গেছিল। তারপরেও যদি কারো সমস্যা থাকে, ওই যে আমাদের এখন জেইউ, সরি, সিইউ, আরইউ, মানে এক কথায় অল ইন ওয়ান যে কোর্সটা আছে, সেখানে এই ক্লাসগুলো পাবেন। তো এরপরে দেখেন কবি সাহিত্যিকদের যে সাহিত্য কর্ম আছে, এটাও ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। এরপরে দেখেন মহাদেশ পরিচিতি, আপনাকে তো পড়তেই হবে। মহাদেশ পরিচিতির মধ্যে আপনাকে অঞ্চল পরিচিতি যে ব্যাপারটা, মহাদেশ পরিচিতির মধ্যে এগুলো পড়ে। অঞ্চল পরিচিতি যেমন ভাইয়া, যে কোনটা বলকান উপদ্বীপের দেশ, কোনটা বাল্টিক অঞ্চলের দেশ থাকতে পারে, কোনটা বলকান উপদ্বীপের দেশ, কোনটা বাল্টিক অঞ্চলের দেশ, আবার থাকতে পারে কোনটা স্ক্যান্ডিনেভিয়ান দেশ, নেভিয়ান দেশ। এই যে ব্যাপারগুলো মানে অঞ্চল পরিচিতি, এগুলো সম্পর্কে আপনাকে পড়ে যেয়ে পরীক্ষা দিতে হবে। এই ব্যাপারগুলো ক্লিয়ার কিনা একটু আমাকে কাইন্ডলি সবাই জানাবেন। ভাইয়া পিডিএফ কেমনে পাবো ক্লাসের? আচ্ছা আচ্ছা, পিডিএফ কেমনে পাবো? পিডিএফ আপনাদের ক্লাস শেয়ার করে আপনাদের মেন্টরদের নক করলে আপনাদের পিডিএফ দিয়ে যাবে। তো ভাইয়া জিকে এখন পড়তে ইচ্ছা করেন, আচ্ছা একটু কাইন্ডলি বলবেন যে এই ব্যাপারগুলো ক্লিয়ার কিনা, আরো কিছু আছে
এটুকু পড়লেই তো আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে না, যতটুকু দরকার ততটুকু দেওয়ার চেষ্টা করব। একটু কাইন্ডলি জানাবেন যে ক্লিয়ার কিনা, এইটুকু লিখেছেন কিনা, কিংবা স্ক্রিনশট দিয়েছেন কিনা, কিংবা আপনারা ক্লাস শেয়ার দিয়েছেন কিনা, একটু আমাকে কাইন্ডলি জানাবেন। ওকে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুরেয়া ইয়াসমিন তাসনিম বলেছে ওকে। একটু আমাকে কাইন্ডলি জানাবেন যে এইটুকু ক্লিয়ার কি না, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, একটু কাইন্ডলি জানান, তাহলে আমরা সামনের দিকে আগাতে পারবো। একটু কাইন্ডলি জানান, কারণ আপনাদের সাজেশন আছে, এরপরে শুধু সাজেশন দিয়েই ক্লাস শেষ হবে না, আপনাদের কিছু শেখাতে চাই, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে আজকের ক্লাসে। ওকে, আপনি একটু সরেন। ওকে, আমি সরলাম। তাসনিম ক্লিয়ার বলেছেন, আপনি একটু সরেন। ওকে, শেয়ার করেছি। তৃষা মারিয়া শেয়ার করেছে। B+D রবিউল ইসলাম শাকিল, B+D ভাইয়া প্রাইভেট গ্রুপে পিডিএফটা দিয়ে দিন। আচ্ছা, নেট প্রবলেম ভাইয়া, ক্লিয়ার। নেট প্রবলেম তো আমাদের এখানে না। ওকে, তো আমরা যারা ক্লাসটা করতেছি কাইন্ডলি একটু শেয়ার করে দিব আমাদের নিজ নিজ টাইম লাইন থেকে, যেন পরবর্তী সময় আমরা ক্লাসটা আবারও দেখতে পারি। ভাইয়া আমি বি এবং ডি দুইটা নিয়েই কথা বলতেছি। এইটা শুধু যে বি ইউনিটের, এটা ভুল। বি এবং ডি দুইটা নিয়েই, এর মধ্যে আপনাকে বির জন্য যেগুলো পড়তে হবে, ডির জন্য সেম জিনিসগুলোই পড়তে হবে। এখানে শুধু বি লেখা আছে, বাট এগুলো ডির জন্য ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, এগুলো ডির জন্য ইম্পর্টেন্ট। ডি ইউনিটে পাকিস্তানের, কারণ ভাইয়া ক্লাসটা শেয়ার করছি, বাট মেন্টরদের মনে কি পেজে নক দিতে হবে? আচ্ছা, পেজে নক দিলেই হবে। ওকে, তো পরবর্তীতে দেখেন আপনাকে আর কি কি পড়তে হবে। আপনাকে পড়তে হবে যুদ্ধ, বিপ্লব এবং আন্দোলন। আজকে এই বিষয়টা পড়াবো, এইটা আজকে পড়াবো ইনশাল্লাহ। সবাই শেষ পর্যন্ত ক্লাসে থাকবেন, এইটা আজকে আপনাদেরকে পড়াবো। কারণ একটা জিনিস শেষ করি, এরপরে জাতিসংঘ এবং অন্য অন্য সংস্থা। অন্য সংস্থা বলতে এখানে কি বুঝিয়েছি, যে কোনটা অর্থনৈতিক সংস্থা, কোনটা বাণিজ্যিক সংস্থা, কোনটা আঞ্চলিক সংস্থা, এই ব্যাপারগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে, শিখতে হবে। তো এরপরে দেখেন অর্থনীতি রিলেটেড, মানে খুব আহামরি কিছু না, বাজেট, এরপরে হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা, এই ব্যাপারগুলো। আবহাওয়া জলবায়ু আপনাকে দেখতে হবে। ভৌগোলিক উপনাম, যেমন আপনাকে যদি বলি ভাইয়া ভোলা, ভোলার ভৌগোলিক উপনাম কি, কে কে পারবেন একটু কমেন্ট করেন। ভোলা। এরপরে বাংলাদেশ পরিচিতি, এটা খুব ভালো করেই আপনারা জানেন। পুরস্কার পড়তে হবে, খেলাধুলা পড়তে হবে, উপজাতি এবং জনসংখ্যা পড়তে হবে। এখানে জনসংখ্যার মধ্যে আপনারা জনশুমারিটা ইনক্লুড করে নেবেন, জনশুমারি। এরপরে আপনাকে প্রাচীন স্থাপত্য এবং ভাস্কর্য, এইটা একটু সবাই স্ক্রিনশট দিয়ে নেন, কিংবা লিখে নেন, কিংবা ক্লাসটা শেয়ার দিয়ে। ভাই বারবার বলতেছি, বি ডি সেম, মানে আমি দুইটা ইউনিটের জন্যই সাজিয়েছি, বি এবং ডি দুইটা ইউনিটের জন্য সাজিয়েছি। বারবার যারা বলতেছেন যে ডি দেন, ডি দেন, তাদেরকে ব্লক করে দিব কিন্তু। আচ্ছা, পুরস্কার এবং খেলাধুলা। আচ্ছা, পুরস্কার সাম্প্রতিক অংশটুকু কেন পড়বেন? পুরস্কার নিয়ে কিন্তু আমার ওই যে লাস্ট একটা রিসেন্ট ক্লাস ছিল, সেখানে পুরস্কার নিয়ে, কোন পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়, কোথা থেকে দেওয়া হয়, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, সেটা একটু দেখার চেষ্টা করবেন। সবাই একটু কাইন্ডলি জানান যে ক্লিয়ার কিনা। আবারও বলতেছি, আপনার যতটুকু দরকার চবির জন্য, আপনার যতটুকু দরকার, আপনার যতটুকু দরকার আমি ততটুকু কিন্তু ক্লাসে নিয়ে এসেছি। বারবার বলতেছি, এখন যদি আপনারা এটা হেলায় ফেলে দেন, তাহলে বিপদটা আপনার। ক্লিয়ার কিনা? সবাই লিখেছেন কিনা? সবাই লিখেছেন কিনা একটু কাইন্ডলি জানান। হ্যাঁ, একটু কষ্ট করে জানান যে সবাই লিখেছেন কিনা। সবাই লিখেছেন কিনা একটু কষ্ট করে জানান। হ্যাঁ, কিংবা স্ক্রিনশট দিয়েছেন কিনা, কিংবা আপনি শেয়ার করে রেখেছেন কিনা, আপনি যেভাবেই হোক আপনার কাছে আছে কিনা একটু কাইন্ডলি জানান। হ্যাঁ, জানালে লাভটা কার? আমি একটু জানতে পারবো যে আপনারা আসলে কি করতেছেন। ওকে, ওকে, ক্লিয়ার। ওকে, আমরা খুব কম সংখ্যক মানুষ আজকের ক্লাসে আসছি, কেন কম সংখ্যক জানি না। এই যে এই ব্যাপারটুকু, এইটুকু আপনারা শেষ সময় একটু ভালো করে পড়েন, ইনশাল্লাহ আশা রাখা যায় এখান থেকে আবারও প্রশ্ন অনেক বেশি হয়ে যাবে। তো আজকে শেখানোর পালা। শেখানোর আগে যে ব্যাপারটা, আপনারা যারা অল ইন ওয়ান কোর্সে ভর্তি হন নাই, তাদের জন্য একটা ছোট্ট সুযোগ দেই। আমি একটা লাভ ইমোজি দিয়েছি, এটা আমার ফেসবুক আইডি।
সিউড়িতে কি আলাদা আলাদা বিষয় পাশ করতে হয়? হ্যাঁ, এটা আমার ফেসবুক আইডি নাগিব মাহফুজ কাব্য। আজকে রাতের মধ্যে যারা এনশিওর করবেন যে ভাইয়া আমি ভর্তি হব, তার থেকে আমরা 700 টাকা করে রাখবো, অনলি 700 টাকা। 700 টাকা। এরপরেও যদি কারো সমস্যা থাকে আরও একটু কমায় দেওয়া হবে, আমাকে নক দিলে আজকের মধ্যে আপনারা যারা ইনশিওর করবেন ইনশাল্লাহ সবচেয়ে কম টাকায় অল ইন ওয়ান কোর্স পাবেন, যেখানে চবি, রাবি, জিএসটি এবং এনইউ মানে ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে ক্লাস চলবে চলবে চলবে। সেখানে বাংলা, ইংরেজি, ম্যাথ, আইকিউ। হ্যাঁ, আলাদা পাস, কষ্ট করেই বলছি যে আলাদা পাস, আলাদা আলাদা করে পাস করতে হয়। ওকে, এখন আসেন আমরা শিখব। তো দেখেন, আমরা প্রথমে রেখেছি প্রথম বিশ্বযুদ্ধ, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে যে বিপ্লব, তারপরে কিছু প্রশ্ন রাখার চেষ্টা করেছি, যে প্রশ্নগুলো আপনার দরকার কিংবা বিগত বছরে এসেছে সব প্রশ্নগুলো রাখার চেষ্টা করেছি। তো অনেক প্রশ্ন রাখার চেষ্টা করেছি, পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আল্লাহ যেন আমাদের ভাগ্যে মিলায় দেয়, না মিলায় দিলে শিখলে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং সেখান থেকে আমাদের কাজে দিবে। ওকে ভাইয়া, এখন কি আপনার ক্লাসের পিডিএফ দিবেন নাকি নোট করব? নোট করতে হবে। ক্লাসের পিডিএফ এর যে নোটটা বেশি ইম্পর্টেন্ট। নোট করলে আমি যেমন বোর্ডে লিখতে থাকবো পুরো টাইমটুকু জুড়ে, আপনিও তেমন আপনার খাতা জুড়ে পুরোটা টাইম লিখতে থাকবেন। যদি পরবর্তীতে আপনার এই ক্লাসটা দরকার হয়, তো আপনারা কি করতে পারেন, আপনারা ক্লাসটা শেয়ার করে দিতে পারেন। ওকে, তো চলেন আমরা চট্টগ্রামের জন্য প্রথমে কি দেখব, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধটা দেখব। এই যে প্রথম বিশ্বযুদ্ধ, এইটা দেখার আগে দেখেন, আমরা প্রথম বিশ্বযুদ্ধ একটা ছোট্ট একটা বিষয় দিয়ে শেখার চেষ্টা করব। ধরে নেন এইটা হচ্ছে বলকান উপদ্বীপ, ধরে নেন। তো এমন করে তো না, এর আগে আমি এভাবে আঁকিয়েছিলাম খুব সম্ভবত, তো এভাবেই আঁকাই। এইটা ধরে নেন বলকান উপদ্বীপ, কি ধরে নেন, এটা বলকান উপদ্বীপ। তো এই যে বলকান উপদ্বীপ, এই বলকান উপদ্বীপের দেশ সংখ্যা হচ্ছে 12টা। কয়টা ভাইয়া? এই বলকান উপদ্বীপের দেশ হচ্ছে 12টা। আমি বলেছি অঞ্চল পরিচিতি কিন্তু আপনাদেরকে দরকার, সেই অঞ্চল পরিচিতিও কিন্তু এখানে হয়ে যাবে। তো এই 12টা দেশ মনে রাখার একটা সহজ উপায় আছে, দেখেন ভাইয়া, লেখেন কোরপতি। কি পতি? কোরপতি। গ্রিসের মনটা, ধরে নেন এই যে গ্রিস নামে যে ব্যক্তি, সে অনেক টাকার মালিক, এই জন্য আমরা বললাম কোটিপতি কিংবা এটাকে বললাম করোপতি। গ্রিসের মনটা এমবিবিএস পড়তেছে, ক্লাসিক্যাল রোমার জন্য আকুল। কার জন্য আকুল? রোমার জন্য আকুল। তাইলে ভাইয়া কি পাইলাম? একটা লাইন লিখলাম যেখানে আমাদের বলকান উপদ্বীপের যে 12টা রাষ্ট্র ছিল সেগুলো হয়ে গেল। কি লিখলাম? কোটিপতি গ্রিস, এটা একটা বেচারার নাম, তার মনটা এমবিবিএস মানে ডাক্তারদের প্রতি একটা মানুষের কিন্তু একটা ফ্যাসিনেশন থাকে যে ভাইয়া আমি ডাক্তার হতে পারলে, আচ্ছা এই যে লিজেন্ড কেয়ারের পেজ থেকে আপনাদের কোর্স নিয়ে একটা মেসেজও দিয়ে দিয়েছে। তো দেখেন, মানে অনেকের স্বপ্ন থাকে আমি ডাক্তার হতে পারি না, আমার কোটি কোটি টাকা আছে, আমি একটা ডাক্তার মেয়েকে বিয়ে করব। তেমনি এই গ্রিসের মনটা এমবিবিএস পড়া ক্লাসিক্যাল, মনে করো এই মেয়ের নাম রুমা, এই রুমার জন্য আকুল হয়ে গেছে। তো এই যে করোপতি, এই করোপতি দিয়ে লেখা যায় হচ্ছে ক্রোয়েশিয়া। কি লেখা যায় ভাইয়া? ক্রোয়েশিয়া। প্রশ্ন করতে পারে নিজের কোনটি বলকান উপদ্বীপের রাষ্ট্র ছিল। একটা গেল, কয়টা গেল? একটা। এরপরে দেখেন গ্রিস দিয়ে লেখা যায় ভাইয়া গ্রিস, গ্রিস লিখলাম, দুইটা দেশ গেল। মনটা দিয়ে লিখলাম ভাইয়া মন্টি নিগ্রো। কি লিখলাম? মন্টি নিগ্রো। কয়টা দেশ গেল? তিনটা। এমতে লিখলাম ম্যাসিডোনিয়া, এটা উত্তর সামনে লাগায় দাও, উত্তর ম্যাসিডোনিয়া, উত্তর ম্যাসিডোনিয়া। কয়টা গেল ভাইয়া? পুরা 4টা গেল। বিতে কি লেখা যায়? বিতে লেখো বুলগেরিয়া। কি গেরিয়া? বুলগেরিয়া। কয়টা গেল? 5টা গেল। আরেকটা বি আছে, দেখো আরেকটা বি আছে, তাই না?
এই বিতে কি লিখলাম? এই বিতে লিখলাম হচ্ছে বসনিয়া। কি নিয়া? বসনিয়া। এরপরে এস, এস তে কি লেখা যায়? এস তে লিখলাম ভাইয়া সার্বিয়া। কি বিয়া? সার্বিয়া। ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল দিয়ে লিখলাম কসোভো। কি লিখলাম? কসোভো। কয়টা গেল? 5টা, এই একটা 6টা, এই একটা 7টা, কসোভো একটা 8টা। এই যে রোমার জন্য আকুল, রোমা দিয়ে লিখলাম রোমানিয়া। তো দেখেন এই যে রোমানিয়াতে বাংলাদেশের দুইজন ব্লক, বাংলাদেশের একটা কাপল ব্লক করে, দেখবেন ওই যে একজন টাক করে ইঞ্জিনিয়ার, তিনি বিয়ে করেছে রোমানিয়াতে, রোমানিয়াতে তিনি বিয়ে করেছে। তো দেখবেন ওই যে ব্লগ করে, ওনার নাম কি? হাবিব, মনে হয় ইঞ্জিনিয়ার হাবিব, রুয়েটে পড়াশোনা করতো, রোমানিয়া। তো সেই রোমানিয়া। তো ওকে, আকুল দিয়ে কি লেখা যায়? আকুল দিয়ে লিখতে পারি হচ্ছে আলবেনিয়া। তো ভাইয়া আপনি না বললেন এখানে দেশ, তো এখানে 10টা হইল, আর কই? প্রশ্ন হচ্ছে আর কই? আচ্ছা এখানে কয়টা লিখছি? আচ্ছা, বলকান উপদ্বীপের দেশ হচ্ছে 11টা, 12টা বলেছিলাম মনে হয়, কোনোবার ভুল করে বলেছিলাম। 11টা, আমাদের 10টা হলো, আর একটা কই? এই যে এস, এস দিয়ে আর একটা লেখা যায়, সেটা লেখেন হচ্ছে স্লোভানিয়া। স্লোভানিয়া, এস দিয়ে 2টা লেখা যায়। এই 11টা বলকান উপদ্বীপের দেশ কতটা ছিল? অঞ্চল পরিচিতি যেমন ইম্পর্টেন্ট, প্রথম বিশ্বযুদ্ধ পড়তে গিয়েও এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার কিনা সবাই? সবাই লিখেছেন কিনা? 10বার পড়েন না ভাই আমার সাথে। করপতি গ্রীষ্মের মনটা, এমবিবিএস পড়া, ক্লাসিক্যাল রোমার জন্য আকুল। আচ্ছা ওকে, সবাই ক্লিয়ার কিনা একটু বলবেন যে এই লাইনটা লিখেছেন কিনা, এবং এই বলকান উপদ্বীপের রাষ্ট্রগুলো সম্পর্কে জানলেন কিনা। আরেকটা ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দেই। এই যে বলকান উপদ্বীপ, এই উপদ্বীপের রাষ্ট্রগুলো অনেক ধন সম্পদে পরিপূর্ণ ছিল, বাট তাদের কোনো তেমন কোনো মিলিটারি পাওয়ার ছিল না। কি পাওয়ার? মিলিটারি পাওয়ার। এই জন্য এই রাষ্ট্রগুলোকে বলা হতো স্মল স্টেট। কি বলা হতো? স্মল স্টেট, মানে কিন্তু ছোট রাষ্ট্র না। এই যে মিলিটারি পাওয়ার ছিল না এবং ধন সম্পদে পূর্ণ ছিল, এই জন্য এদেরকে বলা হতো মিলিটারি স্টেট। আমরা এর আগে ডিরেকশন পড়েছি, আমরা জানি নিচের দিকে কি? নিচের দিকে ভাইয়া দক্ষিণ, উপরের দিকে কি ভাইয়া? উপরের দিকে হচ্ছে উত্তর। ভাইয়া এই দিকে কি? এই দিকে ভাইয়া পশ্চিম। এই দিকে কি ভাইয়া? এই দিকে ভাইয়া পূর্ব। তো এই যে বলকান উপদ্বীপ, বলকান উপদ্বীপের পূর্ব পাশে রয়েছে কৃষ্ণ সাগর। কি সাগর রয়েছে? কৃষ্ণ সাগর, ব্ল্যাক সি। কি রয়েছে? কৃষ্ণ সাগর রয়েছে। এই বলকান উপদ্বীপের দক্ষিণ পাশে রয়েছে ভূমধ্য সাগর। কি রয়েছে ভাইয়া? ভূমধ্য সাগর। মনোযোগ দিয়ে যদি দেখেন বুঝে যাবেন, বই পড়তে গিয়ে মনে হবে বই আপনার চেয়ে কম জানে। বই পড়তে গিয়ে মনে হবে বই আপনার চেয়ে কম জানে। স্যার একটু এসএস নিব। অবশ্যই এসএস নেবেন। জি ভাইয়া ক্লিয়ার। ভাই এই ক্লাসটা কি জিএসটির জন্য? আচ্ছা, এত প্রশ্ন, সাধারণ জ্ঞান তো সাধারণ জ্ঞানই, এটা জিএসটির জন্য কিনা, চট্টগ্রামের জন্য কিনা, রাজশাহীর জন্য কিনা, হ্যাঁ সাজেশন আলাদা হতে পারে, যে এই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় এভাবে প্রশ্ন করে, ওই বিশ্ববিদ্যালয় ওই জায়গা থেকে প্রশ্ন করে, এতটুকু পার্থক্য আছে। এটা যে জিএসটির জন্য কিনা, এটা জাহাঙ্গীরনগরের জন্য কিনা, এটা ঢাকার জন্য কিনা, এটা অক্সফোর্ডের জন্য কিনা, এটা হার্ভার্ডের জন্য কিনা, হোয়াট ইজ দিস? বললাম তো এইটা কোন বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাস, ওইটা সাধারণ জ্ঞান, তো সেম জিনিস, একই জিনিস, শুধু এক এক বিশ্ববিদ্যালয় এক এক ভাবে প্রশ্ন করে। একজন প্রশ্ন করতেছে সভ্যতা থেকে অনেক বেশি, আর একটা বিশ্ববিদ্যালয় বিপ্লব থেকে অনেক বেশি প্রশ্ন করতেছে। একটা বিশ্ববিদ্যালয় ইতিহাস থেকে বেশি ফোকাস করতেছে, আর একটা বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক বেশি ফোকাস করতেছে। সাধারণ জ্ঞান সেম জিনিস, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভিন্নতর প্রশ্ন হতে পারে। এইটা জিএসটির জন্য কিনা, এটা রাবির জন্য কিনা, এটা জবির জন্য কিনা, এটা এটা কি ধরনের কথা? বুঝি না ভাই। তোমার দরকার না হলে ক্লাস থেকে চলে যাও। দরকার না হলে ক্লাস থেকে চলে যাও, বাট প্রশ্ন এভাবে করবে না। সাধারণ জ্ঞানটা কি? আমি শেখাতে আসি, আমি তোমাকে এখানে মুখস্থ করাবো না, এখানে তোমাকে জবরদস্তি করবো না যে তোমার ক্লাসটা করতে হবে। তোমার ভালো লাগলে ক্লাসটা করো, শিখতে পারবা।
পরবর্তীতে বইতে পড়তে গেলে যেন মাথা গরম না হয়ে যায়। অনেকের সাধারণ জ্ঞান পড়তে মাথা গরম হয়ে যায়, তাদের জন্য আজকে। ওকে ওকে, কেবল আসলাম, কতটুকু মিস গেছে ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, পরবর্তীতে দেখে নিও। আচ্ছা, এখন পশ্চিম দিকে আসো। অ্যাড্রিয়াটিক সাগর। তাইলে আমরা তিনটা পাশ দেখলাম, একটা দেখলাম পশ্চিম পাশ, পূর্ব পাশ, দক্ষিণ পাশ। এখন আসো আমরা এই পাশটা একটু মুছে দেওয়ার চেষ্টা করি। বলকান উপদ্বীপের 11টা রাষ্ট্র আমরা একটু মুছে দেওয়ার চেষ্টা করি, এবং আমরা যদি পারি কমেন্টে একটু লিখি, করপতি গ্রিসের মনটা ক্লাসিক্যাল কার জন্য আকুল? ক্লাসিক্যাল রোমার জন্য আকুল। করপতি গ্রিসের মনটা ক্লাসিক্যাল রোমার জন্য আকুল। করপতি গ্রিসের মনটা এমবিবিএস পড়া ক্লাসিক্যাল রোমার জন্য আকুল। এই যে বলকান উপদ্বীপ, এর পাশেই ছিল হচ্ছে রুশ সাম্রাজ্য। রুশ সাম্রাজ্য, রুশ সাম্রাজ্য। বর্তমানে এটা কি ভাইয়া? বর্তমানে এটা হচ্ছে রাশিয়া। কি ভাইয়া এটা? বর্তমানে এটা হচ্ছে রাশিয়া। বর্তমানে এটা কি ভাইয়া? বর্তমানে এটা হচ্ছে রাশিয়া। ওকে, এটুকু আমরা মুছে দেই। আমরা এখানেও একটু মুছে দেওয়ার চেষ্টা করি। রুশ সাম্রাজ্য গেল। ঠিক এই পাশে এখানে আছে একটা সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যটার নাম হচ্ছে অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য। অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য। কি সাম্রাজ্য ভাইয়া? এটা হচ্ছে অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য। কি সাম্রাজ্য এটা? এটা হচ্ছে অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য। ঠিক এই জায়গায় ছিল প্রুশিয়া সাম্রাজ্য। প্রুশিয়া সাম্রাজ্য, বা বর্তমান নাম যার কি? বর্তমান নাম যার হচ্ছে জার্মানি। কি সাম্রাজ্য? প্রুশিয়া সাম্রাজ্য। বর্তমান নাম কি ভাইয়া? বর্তমান নাম জার্মানি। দেখা যায় কিনা, এই ছোট্ট ছোট্ট লেখা আপনারা দেখতে পান কিনা একটু আমাকে কাইন ভাইয়া। যুদ্ধ কখন লাগবে? অবশ্যই যুদ্ধ লাগবে। স্যার সিইউতে কি রকম কোশ্চেন হয় ভাইয়া? কোশ্চেন কেমন হয় সেটা নিয়ে বলেছি, কিন্তু কোশ্চেন কেমন হয় প্রথমে আপনাকে বলেছি, কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়, সেখান থেকে একটা বিষয় বাছাই করে নিয়ে আমরা পড়তেছি। এই ছোট্ট লেখা আপনি দেখতে পান কিনা একটু কাইন্ডলি জানাবেন। আদারওয়াইজ যদি আপনার সমস্যা হয় সেটাও বলবেন, আর সমস্যা না হলে সেটাও বলবেন। এটা সমস্যা হলে বলবেন, সমস্যা না হলে বলবেন। বুঝতে পারছেন আমার কথা? সমস্যা হলেও বলবেন, সমস্যা না হলেও বলবেন। ওকে, রেকর্ড আপনি রেকর্ড খুঁজে পাবেন না, কারণ এরপরে এই ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, ব্যবসা বিভাগ, প্রত্যেকটা বিভাগের ক্লাস হবে। ওকে, তো দেখেন এই জায়গাটায় ছিল হচ্ছে আর একটা দেশ, সেটার নাম হচ্ছে ফ্রান্স। কি দেশ? এখানে ছিল ফ্রান্স। এখানে কোন দেশ ছিল? ফ্রান্স ছিল। সবাই একটু লেখার চেষ্টা করেন। ফ্রান্স ছিল। এইখানে ছিল হচ্ছে বেলজিয়াম। কি জিয়াম? বেলজিয়াম। এখানে ছিল আর একটা দেশ, সেটা হচ্ছে বেলজিয়াম। এখানে একটা দেশ ছিল এই রকম জুতার মতো, এই দেশটার নাম ছিল ইতালি। ইউরোপের লংশু বলা হয় এই ইতালিকে, ইউরোপের লংশু। এবং ইউরোপের ছিদ্রায়িত রাষ্ট্র কিন্তু এই ইতালি। যখন আমরা ইউরোপ মহাদেশ পড়াই তখন কিন্তু পড়িয়েছিলাম ব্যাপারগুলো। তাহলে ইতালি পাইলাম, এখানে পাইলাম বেলজিয়াম পাইলাম, এখানে বেলজিয়াম পাইলাম, প্রুশিয়া সাম্রাজ্য বা জার্মানি পাইলাম, ফ্রান্স পাইলাম, অস্ট্রো হাঙ্গেরি পাইলাম, ওইখানে রাশিয়া বা রুশ সাম্রাজ্য। এইখানে লেখেন হচ্ছে অটোমান সাম্রাজ্য, বা বর্তমান নাম যার তুরস্ক। কি লিখবেন? অটোমান সাম্রাজ্য। বর্তমান যেটা হচ্ছে ভাইয়া, এটা কি? বর্তমান হচ্ছে ভাইয়া এইটা তুরস্ক। তো দেখেন, তো এই অস্ট্রো হাঙ্গেরির যুবরাজ ফার্ডিনেন্ড এবং তার স্ত্রী সোফিয়া। কি ভাইয়া? ফার্ডিনেন্ড এবং তার স্ত্রী সোফিয়া। কি ভাইয়া? সোফিয়া হানিমুনে গেল। কোথায় হানিমুনে গেল? কোথায় হানিমুনে গেল? এই যে এখানে বসনিয়া পড়েছিলাম, বসনিয়া পড়েছিলাম। মনে করে দেখেন, এখানে 11টা দেশের মধ্যে বসনিয়া পড়েছিলাম, মনে পড়ে?
সারায়েভো, সারায়েভোতে, বসনিয়ার রাজধানী সারায়েভোতে গেল। বউকে নিয়ে কোথায় যায় মানুষ? বউকে নিয়ে মানুষ হানিমুনে যায়। কোথায় যায় ভাইয়া? হানিমুনে যায়। তো হানিমুনে গেল, যাওয়ার পরে এরা তো এমনি হচ্ছে স্মল স্টেট, কারণ এরা খনিজ সম্পদে ভরপুর, বাট এদের মিলিটারি পাওয়ারটা অনেক বেশি দুর্বল। তো তার ফলে এই বসনিয়াতে যাওয়ার ফলে এখানকার সার্বিয়া, এখানে আরেকটা দেশ ছিল সার্বিয়া, সার্বিয়ার একটা গুপ্ত বাহিনী ছিল, নাম ছিল ব্ল্যাক হ্যান্ড। কি বাহিনী ছিল? গুপ্ত বাহিনী, নাম ছিল কি ভাইয়া? ব্ল্যাক হ্যান্ড। এই ব্ল্যাক হ্যান্ডের একজন কর্মী ছিল, তার নাম ছিল গ্যাব্রিয়েল প্রিন্সিপ। কি ছিল ভাইয়া? তার নাম ছিল গ্যাব্রিয়েলো প্রিন্সিপ। কি নাম ছিল? গ্যাব্রিয়েলো প্রিন্সিপ। কোন জায়গাকার? সার্বিয়ার। কোথাকার ইনি ছিল? ইনি ছিল সার্বিয়ার একটা গুপ্ত বাহিনী ছিল, সেই গুপ্ত বাহিনীর নাম হচ্ছে ব্ল্যাক হ্যান্ড। ব্ল্যাক হ্যান্ডের একজন কর্মী ছিল গ্যাব্রিয়েলো প্রিন্সিপ। কি নাম ছিল? গ্যাব্রিয়েলো প্রিন্সিপ। আচ্ছা, আর একটু দ্রুত পড়ালে ভালো হতো, তো দ্রুত আমি আর পড়াতে পারি না। এইভাবে পড়তে যদি মনে চায় পড়বেন, আদারওয়াইজ ছুটি নেবেন, সমস্যা নাই। এবং ক্লাসের যোগ সংখ্যা খুবই কম, আপনারা চাইলে আপনাদের বন্ধুদেরকে একটু কাইন্ডলি মেনশন করতে পারেন, কিংবা চাইলে ক্লাসটা একটু শেয়ার দিয়ে ভাইয়াকে হেল্প করতে পারেন। তো এই যে গেল, কোথায় গেল দেখেন, একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। তো এই যে হানিমুনে গেল, কবে গেল? 1914 সালের 28 জুনে। কবে গেল ভাইয়া? 1914 সালের 1914 সালের কত তারিখে ভাইয়া? 28 জুনে ওরা হানিমুনে গেল, 28 জুনে। তো এরা তো ভয় পায় যে আমরা স্মল স্টেট, আমাদের উপর এরা হয়তো বা কোনো একটা প্ল্যান করার জন্য এরা এসেছে। ওরা তো আর জানে না যে হানিমুনে এসেছে। তারই দরুন এই এই তারিখে, এই 1914 সালের 28 জুনে এই গ্যাব্রিয়েলো প্রিন্সিপ এদের দুইজনকে কি করে? এদের দুইজনকে হত্যা করে। কি করে? হত্যা করে। তো এরা তো সাম্রাজ্য, তারা কি ছেড়ে দিয়ে কথা বলবে? না। তো এই সার্বিয়াকে 30 দিন সময় বেঁধে দেয়। কয়দিন? 30 দিন সময় বেঁধে দেয়, যে তোমরা যদি এই 30 দিনের মধ্যে ওই গ্যাব্রিয়েলো প্রিন্সিপকে আমাদের হাতে তুলে দাও, কার হাতে? অস্ট্রো হাঙ্গেরির হাতে তুলে দাও, তাইলে কিছু হবে না, আদারওয়াইজ তোমাদের উপরে অ্যাটাক করা হবে। কিন্তু এরা তুলে দেয় না। কে তুলে দেয় না? সার্বিয়া তুলে দেয় না। ঠিক 30 দিন পরে কত তারিখ হয়? 1914 সালের 28 জুলাই প্রথম অ্যাটাক করে। কে অ্যাটাক করে? এই অস্ট্রো হাঙ্গেরি অ্যাটাক করে। তো আমরা এখানে অক্ষ শক্তি, যে অ্যাটাক করবে সে কি শক্তি? অক্ষ শক্তি। আর যে প্রোটেক্ট করবে সে কি শক্তি? সে হচ্ছে মিত্র শক্তি। তো অ্যাটাক করলো, অ্যাটাক কে করলো? অক্ষ শক্তিতে কে যাবে? অস্ট্রো হাঙ্গেরি যাবে অক্ষ শক্তিতে। কে যাবে? অস্ট্রো হাঙ্গেরি যাবে অক্ষ শক্তিতে। আর মিত্র শক্তিতে কে যাবে? মিত্র শক্তিতে এই পাশে যাবে হচ্ছে সার্বিয়া। এই যে অ্যাটাক করলো কত তারিখে? অ্যাটাক করলো হচ্ছে 1914 সালের 28 জুলাই। এই অ্যাটাকের মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ কেমনে শুরু হলো, এইটার প্রেক্ষাপট কি আপনাকে আর বোঝাতে হবে? একটু আমাকে একটু বোঝার চেষ্টা করেন। এইটাকে আর বোঝাতে হবে যে প্রথম বিশ্বযুদ্ধ যে শুরু হইল 1914 সালের 28 জুলাই, কেমনে শুরু হইল, কেন এই তারিখে শুরু হইল, এইটা নিয়ে কি আপনাকে আর বোঝাতে হবে? ভাইয়া ব্লু কালারটা চেঞ্জ করেন ভাই প্লিজ। ওকে, ব্লু কালার চেঞ্জ হবে। তার আগে ক্লাসের এই করুণ অবস্থা থাকলে ক্লাসটা আর চলবে না। ওকে, কোনটা লেখা বোঝা যায় না সেটা বোঝানো হবে, বাট ক্লাসের যদি এই অবস্থা থাকে তাহলে এই ক্লাসটা আর চলবে না। বিকজ কষ্ট করে কোনো কিছু শেখাতে গেলে অবশ্যই আপনাকে সেই কষ্টের মূল্য আপনাকেও দিতে হবে, তাই না? তো যদি শিখতে চান অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করুন, আদারওয়াইজ শেয়ার করুন। শেয়ার করে একটা ডান কিংবা ভাইয়া মেনশন করেছি এমন কিছু লিখুন। আদারওয়াইজ এই যে আমি চেষ্টা করব যে পুরো যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরোটা শেখাতে, বাট আপনারা যদি আমাকে সাপোর্ট করেন। মাসরুম সহবাদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জাস্ট আপনাদের কাছে জানতে চাই, যদি এই চোখ সংখ্যাটা বাড়ে তবেই ক্লাসটা চলবে, আদারওয়াইজ ক্লাসটা চলবে না।
এখন আপনাদের সিদ্ধান্ত, এখন আপনাদের সিদ্ধান্ত। তো যখন এই সার্বিয়াকে অ্যাটাক করলো, তখন এই সার্বিয়াতে কিছু রুশ ভাষী মানুষ ছিল। কি ছিল? রুশ ভাষী। আমরা জানি রাশিয়ার ভাষা রুশ, রাশিয়ার ভাষা রুশ। তো কি করলো? এই রাশিয়া সার্বিয়ার পাশে এসে দাঁড়ালো। কে দাঁড়ালো? সার্বিয়ার পাশে এসে কে দাঁড়ালো ভাইয়া? সার্বিয়ার পাশে এসে দাঁড়ালো হচ্ছে রাশিয়া। তাহলে মিত্র শক্তিতে আর একটা দেশ যুক্ত হলো, কি? রাশিয়া। তখন যেহেতু এর পাশে দাঁড়ালো, জার্মানি আবার দাঁড়ালো কার পাশে? এই যে পাশেই রয়েছে, মনে রাখার জন্য, অস্ট্রো হাঙ্গেরির পাশে জার্মানি। লিখেন লিখেন লিখেন, জার্মানি লিখেন, কিচ্ছু মুখস্থ করতে হবে না, পরীক্ষায় আসলে আপনি এমনি পারবেন। তো এখন জার্মানি পাশে এসে দাঁড়ালো, তার মানে জার্মানি এবং রাশিয়া দুইজন দুইজনের কি এখন? শত্রু। দুইজন দুইজনের কি ভাইয়া? দুইজন দুইজনের এখন শত্রু। জার্মানি কি করলো? এই যে অ্যাড্রিয়াটিক সাগর, এরপরে ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর পাড়ি দিয়ে একে অ্যাটাক করলো। কাকে অ্যাটাক করলো? রাশিয়াকে। ঠিক সেই সময় রাশিয়া ভুল বুঝলো কাকে? রাশিয়া কাকে ভুল বুঝলো? রাশিয়া ভুল বুঝলো এই অটোমান সাম্রাজ্যকে, যে ভাই তুই যদি এই তোদের জলপথটা ব্যবহার করতে না দিতি, তাহলে তো জার্মানি এসে আমাকে অ্যাটাক করতে পারে না। তো রাশিয়া ভুল বুঝলো কাকে? অটোমান সাম্রাজ্যকে। তো রাশিয়া আবার কাকে অ্যাটাক করলো? অটোমান সাম্রাজ্যকে অ্যাটাক করলো। তাইলে রাশিয়া কাকে করলো? অটোমানকে। তাহলে এই পাশে তুরস্ক আসবে। তুরস্ক কোন পাশে গেল? এই পাশে গেল। ওকে, ক্লিয়ার কিনা? হ্যাঁ, হাউ আর ইউ? আই এম ফাইন, অ্যান্ড ইউ? কি করবেন? ক্লাস শেয়ার করবেন, আদারওয়াইজ ক্লাস বাদ দিব। কোনটা কোনটা করলে আপনাদের জন্য ভালো হয় বলেন তো? কোনটা করলে আপনাদের জন্য ভালো হয়? একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, বুঝতে পারবেন। তো পরবর্তী সময় কি হয়? এই যে জার্মানি, এই যে ফ্রান্স হচ্ছে রাশিয়াকে মৌন সমর্থন জানায়। তো জার্মানি কি করলো? এই ফ্রান্সের 11-12টা খনিজ সম্পদ এলাকা দখল করে নিল। দখল করে নেওয়ার ফলে এই পাশে ছিল হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা জার্মানিকে বোঝাচ্ছে যে তুমি ফ্রান্সের যে এলাকাগুলো দখল করে নিয়েছো, এটা ওদেরকে ফেরত দাও। তো জার্মানি কি আর সোনার বান্দা? জার্মানি তা না শুনে ও কি করলো? এই পাশে যে বেলজিয়াম ছিল, বেলজিয়ামটাকেও দখল করে নিল। এই বেলজিয়ামকে বলা হয় বাফার স্টেট। কি স্টেট বলা হয়? বাফার স্টেট। ভাইয়া বাফার স্টেটটা কি? বাফার স্টেট হচ্ছে দুইটা সংঘাতপূর্ণ দেশের মাঝে একটা নিউট্রাল দেশকে বলা হয় বাফার স্টেট। তো তখন ইউএসএ কি করলো? ইউএসএ হচ্ছে জার্মানিকে অ্যাটাক করলো। তাহলে জার্মানি যে পাশে, ইউএসএ যাবে তার বিপরীত পাশে। কোন পাশে গেল? বিপরীত পাশে। তো এই জার্মানি কি ছেড়ে দেওয়ার বান্দা? না। এখানে ছিল ইউকে, ইউনাইটেড কিংডম। তো জার্মানি এই জাহাজ খুঁজতেছিল। কার জাহাজ খুঁজতেছিল? ইউএস এর জাহাজ, যেখানে পাবে ডুবাই দিবে। একটা জাহাজ পাইল। এই জাহাজটার নাম, এটা ধরেন জাহাজ, এই জাহাজটার নাম হচ্ছে লুস্তানিয়া। ইতানিয়া, লুস্তানিয়া। কিতানিয়া ভাইয়া? লুস্তানিয়া। এই জাহাজ পাইল। বাট জাহাজটা যাচ্ছিল ইউকের দিকে। কোন দিকে যাচ্ছিল? ইউকের দিকে। এই জার্মানির একটা শক্তিশালী নৌ শক্তি ছিল, যেটা দ্বারা ওরা এই সমুদ্র অঞ্চলেও এই রাশিয়াকে অ্যাটাক করেছিল। সেই শক্তিশালী নৌযানটার নাম হচ্ছে, জার্মানির সেই শক্তিশালী নৌযানটার নাম হচ্ছে, এই নৌযানটার নাম হচ্ছে ইউ-বোটস। পরীক্ষায় থাকে, ঢাকা ইউনিভার্সিটিতে একবার ছিল। ইউ-বোটস কোন দেশের নৌশক্তি? একটু বলেন তো, ইউ-বোটস কোন দেশের নৌশক্তি? একটু বলেন। রিফাত শেয়ার করেছি, 2-1 মানুষ শেয়ার করেছো, বাকি কেউ শেয়ার করো নাই। একটু কাইন্ডলি জানান যে আপনারা বুঝতেছেন কিনা, এবং ক্লাসের যে উপস্থিতি এটা খুবই ন্যাক্কারজনক। এত ন্যাক্কারজনক উপস্থিতি নিয়ে আসলে ক্লাস নেওয়াটা একটা
ফ্রি ফ্রি মাধ্যমে মানে ফ্রি ক্লাস নেওয়াটা অনেকটাই কঠিন আমাদের জন্য, অনেকটাই চ্যালেঞ্জিং। হ্যাঁ, তো আপনারা একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা, আপনাকে বাইক চালানো দেখেছি, ওকে। হ্যালো স্যার, ওকে। ক্লিয়ার কিনা একটু এইটুকু জানান, আদারওয়াইজ ক্লোজ করে দেবো ক্লাস। রাফি, বুঝতেছি, জার্মানি। তাহলে ইউবটস কোন দেশের নৌশক্তি? জার্মানির নৌশক্তি। ওকে রাফি, ওকে। হুম, জার্মানি। রিফাত বলেছে জার্মানি। আমাকে একটু কাইন্ডলি জানান যে বুঝতেছেন কিনা, এইটা জানান যে বুঝতেছেন কিনা, না বুঝতে সেটাও বলবেন যে ভাই বুঝতেছি না। পাশাপাশি ক্লাসটা যদি শেয়ার মেনশন না দেন, এইভাবে ক্লাস নেওয়া সম্ভব না আমার পক্ষে, অন্তত না। না কমেন্ট আছে ক্লাসে, না কোনো শেয়ার আছে, না কিছু আছে, মানে একটা বড় অবস্থা। তো ফ্রি মাধ্যম পেয়ে আপনারা এটাকে কাজে লাগাতে চাচ্ছেন না, এটার জন্য যে পরবর্তীতে আপনার হুম, আবারও বলতেছি, অল ইন ওয়ান কোর্সে যারা নাই, আজকে রাতের মধ্যে ভর্তি হলে আমাকে যদি নক দেন, সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনাকে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। তো একটু দ্রুত জানান যে বুঝতেছেন কিনা, সবাই একটু জানান, একটু লেখেন। 100 জনের তো উপরে আছি, সেই 100 জন যদি লেখেন যে ভাইয়া বুঝতেছি কি বুঝতেছি না, আপনাদের কথা না শুনলে আমি কেমনে ক্লাস দিব? আপনারা তো বলবেন যে ভাই এইটা অবস্থা, এখানে বুঝতেছি না, ওখানে বুঝতেছি না, সেগুলো তো আমাকে শেয়ার করতে হবে। আদারওয়াইজ তো আমাদের পক্ষে ক্লাস নেওয়াটা অসম্ভব হয়ে যায়। আমরা একে হচ্ছে ক্যামেরার সামনে দাঁড়ায় কথা বলতে থাকি, দ্বিতীয়ত হচ্ছে আপনারা যখন কোনো রেসপন্স করেন না, তখন আমাদের জন্য এই ক্লাসটা নেওয়া খুব বেশি কঠিন হয়ে যায়। মাত্র আপনার আইডির লিংক, ওকে, আমার আইডির লিংক, এই কেউ আমার আইডির লিঙ্কটা ওকে দিয়ে দেন, ইমরানকে দিয়ে দেন। পাশাপাশি মাত্র 216টা কমেন্ট, 100 নিচে চোখ, 113টা লাইক। খুবই পোর অবস্থা ক্লাসের, ক্লাসের খুবই পোর অবস্থা। তো আমার মনে হচ্ছে এই ক্লাসটা আপনাদের পেইড বেসে নেওয়াটাই মনে হয় ভালো হবে। আচ্ছা, যারা যারা আইডি লিঙ্ক চাচ্ছে, আমার আইডি লিঙ্কটা কেউ একজন কমেন্ট করেন এখানে, আমার আইডি লিঙ্কটা একজন মেনশন করেন। ওকে, তো এতটুকু পর্যন্ত গেল। তো এই জাহাজটা তো ভাবছে যে এইটা হচ্ছে, তো এই জাহাজটা ডুবায় দেয়। আহ, জাহাজটা ও ওকে, সরি, আমি একটা ভুল বলে ফেলেছি। এখানে ইউকেটাই উপরে হবে, ইউকে বোঝানোর চেষ্টা করতেছিল, আর ইউএস ইউকে বোঝানোর চেষ্টা করতেছিল। বাট এই জন্য ইউকের ভেবে যে ইউকের দিকে যাচ্ছে তো ডুবায় দেই, বাট আনফরচুনেটলি ইউকের দিকে যাচ্ছে ডুবায় দেয়, এখানে ইউকে হবে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমে বলতেছিল যে দখল করেছো, ছেড়ে দাও। তো তখন কি করলো, এই জাহাজটা ডুবায় দেয়। মানে এই জাহাজটা ডুবায় দেয়, বাট আনফরচুনেটলি এটা ইউকের জাহাজ ছিল না, এটা ইউএস এর জাহাজ ছিল। ঠিক ইউএসএ সেই 1917 সালের 6 এপ্রিল যেদিন লুস্তানিয়া ডুবায় দেয়, ঠিক সেই দিনই এরা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। তাহলে ইউএসএ প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে কবে? 1917 সালের 6 এপ্রিল। 1917 সালের 6 এপ্রিল হচ্ছে এরা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। এই তো প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। যদি প্রেক্ষাপট বুঝতে পারেন, অনেক কিছুই বুঝবেন। আইডি লিঙ্ক দিয়েছে ভাইয়া, দেখেন ওই যে নাগিব মাহফুজ কাব্য যে আইডি লিঙ্কটা দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে আমার আইডি লিঙ্ক। তো দেখেন আপনাদের ক্লাসের উপস্থিতি খুবই পোর, খুবই জঘন্য, খুবই জঘন্য। তো আমরা এই এত জঘন্য উপস্থিতি নিয়ে ক্লাস আসলে নিতে পারবো না। আপনারা যারা পেইড বেসের স্টুডেন্ট আছেন, তাদের এই বিষয় নিয়ে ক্লাস নেওয়া হবে। ওকে, আমরা কিছু প্রশ্ন সলভ করি, বিকজ এই যে এত সুন্দর করে শেখানোর চেষ্টা করতেছি, বাট আপনারা কেউই নেওয়ার জন্য প্রস্তুত না, ব্যাপারগুলো কেউই এটা দেখার জন্য প্রস্তুত না। মানে সবাই একটু কেমন যেন হাতছাড়া ভাব, সবাই চান্স পেয়ে গিয়েছেন হয়তোবা, এই জন্য আপনাদের মনে হচ্ছে এগুলো আর দরকার নাই। তো দরকার না থাকলে আমি একা কষ্ট করে তো আসলে লাভ নাই। আমি চেষ্টা করতেছি, বাট আপনারা কোনো রেসপন্স, আপনারা একটু উত্তর করেন হলোকাস্ট কি, প্রশ্ন সলভ করি। এইটাতে যদি আপনারা কমেন্ট করেন, যদি আমার মন
মন মতো হয় আমি আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসবো, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল শেখাবো, অনেক কিছু শেখাবো। তো হলোকাস্টটা কি? হলোকাস্টটা হচ্ছে ভাইয়া পৃথিবীর ইতিহাসে একটা সবচেয়ে বড় গণহত্যা। যেহেতু গণহত্যা আসলো, গণহত্যা নিয়ে 1 মিনিট একটা কথা বলি। আচ্ছা, ইহুদি নিধন, ইয়েস ইহুদি নিধন। ভাইয়া নিউজ করবে, তাড়াতাড়ি ক্লাস শুরু করেন, এই কয়েকদিন আছে আমার মাত্র। হ্যাঁ অবশ্যই আজকে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, এই জন্য মনে হয় পাবলিক কম। ওকে, হাজী জানিস ইউনিভার্সিটি থেকে আবেদন করেছে স্যার, আমরা আছি তো। ওকে, বলতেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় এই যে গণহত্যা, গণহত্যা নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন দিই আপনাদেরকে। গণহত্যা নিয়ে, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। তো এই যে গণহত্যা নিয়ে একটা ইনফরমেশন দিব। 1936 সাল থেকে 1939 সাল, একটু মনোযোগ দিয়ে শোনেন, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের মধ্যে পড়তে পারবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের মধ্যে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে স্পেনের গণহত্যা, স্পেনের গৃহযুদ্ধ। কিসের গৃহযুদ্ধ? স্পেনের গৃহযুদ্ধ। একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে গৃহযুদ্ধটা চলে 1936 সাল থেকে 1939 সাল পর্যন্ত। কত সাল পর্যন্ত? এই যে গণহত্যাটা চললো, এই মানে গৃহযুদ্ধটা চললো, এই গৃহযুদ্ধে প্রচুর গণহত্যা হয়, গণহত্যা, এবং হ্যাঁ অনেক মানুষ মারা যায় এই স্পেনের গৃহযুদ্ধে। তো গণহত্যাও করা হয়। তো এই যে মারা গেল, এই স্পেনের গৃহযুদ্ধের যে গণহত্যাটা ছিল, এই গণহত্যা নিয়ে পাবলো পিকাসো একটা চিত্র অঙ্কন করেন, তার নাম হচ্ছে গুয়ার্নিকা। কি চিত্র অঙ্কন করেন? তার নাম হচ্ছে গুয়ার্নিকা। তাইলে যদি আপনাদেরকে প্রশ্ন করি, গুয়ার্নিকা চিত্রকর্মটা কি নিয়ে আঁকানো বলেন তো? গুয়ার্নিকা চিত্রকর্মের ভাস্করকে? এই প্রশ্নটা তো সবাই পারবে, যে ভাস্কর তো ভাইয়া পাবলো পিকাসো। তো যদি বলা হয় গুয়ার্নিকা, এই যে গুয়ার্নিকা যে চিত্রকর্ম, এটা কি নিয়ে আঁকানো, কি কি বিষয় নিয়ে আঁকানো বলেন তো? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাকে এইটা বলেন যে গুয়ার্নিকা যে চিত্রকর্ম, এটা কি বিষয়ের উপর আঁকানো বলেন। না বলতে পারলে আপনাদের লস, আপনারা কত বড় ক্ষতির সম্মুখীন হবেন এটা আপনারাও জানেন না। আমার মনে হচ্ছে আপনারা সবাই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়েছেন, আপনাদের আর ক্লাসগুলো করার দরকার নাই, আপনারা রিল্যাক্স মোডে আছেন, তাই না? কি মোডে আছেন? রিল্যাক্স মোডে আছেন। ওই যে একটা মনে হয় একটা নাটক দেখেছিলাম, নাটক নাকি, এই যে রিল্যাক্স এরকম করে না, ওই রকম মোডে। তাহলে গুয়ার্নিকা কি নিয়ে আঁকানো হয়েছে? গুয়ার্নিকা কিসের উপর আঁকানো হয়েছে? গণহত্যার উপর। কিসের গণহত্যা? স্পেনের গণহত্যার উপর। ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট তো অন্তত করতে পারেন, এই প্রশ্নগুলো আসতে পারে ভাই। জাস্ট উপর দিয়ে জাস্ট চলে গেলাম, যেহেতু গণহত্যাটা আসলো। এই হলোকাস্টটা কি? প্রায় 60 লক্ষ ইহুদিকে আহ হিটলার হত্যা করে, পুড়িয়ে মারে। হলোকাস্ট শব্দের অর্থ পুরানো। তো এই হলোকাস্ট চিহ্নিত করে কোনটাকে? এটা চিহ্নিত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালীন ইহুদি নিধনকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদি নিধনকে এইটা চিহ্নিত করে। ওকে, পরবর্তী প্রশ্ন আসেন, দেখেন কি বলা হয়েছে। পার্ল হারবার কোথায় অবস্থিত বলেন? পার্ল হারবার, একটু বলেন পার্ল হারবার কোথায় অবস্থিত? আসি তো ভাইয়া উর্মি, হ্যাঁ। একটু জানাবেন যে কতটুকু আছেন, কি পড়তেছেন না পড়তেছেন, একটু জানাবেন। বিকজ আপনাদের শেখানোর জন্য এসেছি, যদি শিখতে না পারেন আমারও কষ্ট লাগবে। একটু 2 নম্বর প্রশ্নের উত্তরটা একটু করেন, হ্যাঁ। 2 নম্বর প্রশ্নের উত্তরটা করেন একটু। পার্ল হারবার কোথায়? 2-এ D বলতেছেন। পার্ল হারবার হচ্ছে হনলুলু। কোথায়? হনলুলুতে। কোথায়? হনলুলুতে। নাম্বার 3, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কোন সালে? কেউ বলতে পারেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, একটু লিখে নেন, 1939 সালে। 1939 সালের 1 সেপ্টেম্বর। কত সেপ্টেম্বর? 1 সেপ্টেম্বর। পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে এই 1939 সালের 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। আর এইটা শেষ হয় হচ্ছে 1945 সালের
1945 সালের 2রা সেপ্টেম্বর। দেখেন সেপ্টেম্বর মাস মিল আছে, 2রা সেপ্টেম্বরে এটা শেষ হয়। তো এখানে কয়েকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েকটা অপারেশন আছে। অপারেশন আপনারা পেইড ব্যাচের স্টুডেন্টরা আপনাদেরকে শেখাবো, কারণ এখানে উপস্থিতি খুবই কম। পেইড ব্যাচের স্টুডেন্টদের আপনাদের শেখাবো, যেমন অপারেশন বারবাডোস আছে, অপারেশন ডি ডে আছে, ডাউন ডে আছে, খুব ইম্পর্টেন্ট, ওভারলোড আছে। ওকে, তো এই প্রশ্নটার উত্তর কি হবে? যেহেতু 1939 সালের 1 সেপ্টেম্বর এটা শুরু হয়, তো এটার উত্তর কি দিব? 1939 সাল। 1939 সাল, 1939 সাল। আপনাদের কি মনে আছে যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি কিভাবে মনে রেখেছিলাম? অক্ষ শক্তি ওই যে জি7 যখন পড়েছিলাম তখন অক্ষ শক্তি পড়েছিলাম, অক্ষ শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তিগুলো জি7 এর সদস্য পড়েছিলাম। আপনারা যারা জগন্নাথে পরীক্ষা দিয়েছেন এই প্রশ্নটা হুবহু কমন পেয়েছিলেন রিটেন আকারে। তো কিভাবে পড়েছিলাম? যে ভাইয়া যা যাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি কারা? যা যাই। যা ফর কি লেখা যায়? যা ফর লেখা যায় জাপান। যা ফর কি লেখা যায় ভাইয়া? জার্মানি। আবার ইতে কি লেখা যায়? ইতে লেখা যায় ইতালি। কি লেখা যায় ভাইয়া? পুরা ইতালি লেখা যায়। তো মনে আছে এই ব্যাপারগুলো? মনে আছে কিনা বলেন, একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন, একটু আপনাদের কমেন্ট। গেছিলাম গোলাপ গ্রামে, স্টোরি দিছি গোলাপ গ্রামের, কেউ একজন মেসেজ দিয়ে বলতেছে ভাইয়া আপনি কি কক্সবাজার এসেছিলেন? ও মা, কক্সবাজার কবে আসলাম বলেন তো? আসসালামু আলাইকুম ভাই, রিমা সালাম দিয়েছে, যা যাই। হ্যাঁ, তো মনে ওকে। পরবর্তী প্রশ্ন দেখেন, অধিকাংশ প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে হয়ে থাকে, বাট আপনারা সেটার যোগ্য না। আচ্ছা, ডি ডে এর সাথে সংশ্লিষ্ট কি? ডি ডে একটু মনে রাখবেন, এইটা মনে রাখবেন। ডি ডে হয় হচ্ছে 1944 সালের। এই ডি ডে হয় কবে? 1944 সালের 6 জুন। কয় তারিখে ভাইয়া? 6 জুনে ডি ডে শুরু হয়। ডি ডে হচ্ছে কি? ডি ডে হচ্ছে ডাউন ডে। কি ভাইয়া? ডি ডে শব্দের অর্থ হচ্ছে, ডি তে হচ্ছে ডাউন, ডাউন ডে, যার মানে ডাউন শুরু হয়। এই 1946 সালের 6 জুন থেকে জার্মানির ডাউন শুরু হয় এই 1946 সালের। তো এটা কি হয়? এটা হচ্ছে জার্মানির কাছ থেকে ফ্রান্সটাকে কি করা হয়? নিয়ে নেওয়া হয়। প্রায় 1.5 মিলিয়ন সৈন্য গিয়ে জার্মানির কাছ থেকে ফ্রান্সটাকে নিয়ে নেয়, এবং এমনভাবে এটাকে অ্যাটাক করে জার্মানি এই দিনের পর থেকে মানে ডাউন হতে থাকে, পতন হতে থাকে। এটাকে বলা হয় ডি ডে। তো ডি ডে শুরু হয় কবে? 1954 সালের 6 জুন। ডি ডে 1954 সালের 6 জুন। তাহলে এটা কিসের সাথে? 1944 সালটা কোন বিশ্বযুদ্ধের সাথে? এটা অবশ্যই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। যে প্রশ্নগুলো বলতেছি সবগুলো কিছু চট্টগ্রাম না হয় অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। তাহলে ডি এর সাথে সংশ্লিষ্ট কি বলেন তো? আচ্ছা, আবারও বলে ডি এর সাজেশন দিবেন কিনা। বি এবং সি দুইটা সাজেশন একসাথে দিয়েছি, ওখানে জাস্ট বি লেখা ছিল, বাট দুইটা সাজেশন একসাথে ছিল। ক্লিয়ার কিনা? ডি ডে তাহলে ক্লিয়ার কিনা? ডি ডে ক্লিয়ার কিনা একটু বলেন, ডি ডে ক্লিয়ার কিনা? বাংলাদেশের সবচেয়ে স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে, অনেক সুন্দর প্রশ্ন হয়, ইনশাল্লাহ আপনারা পরীক্ষা দিতে গেলে বুঝতে পারবেন, পরীক্ষা দিতে গেলেই বুঝতে পারবেন। তো আবারও বলতেছি, যারা এখনো লিজেন্ড কেয়ারের অল ইন ওয়ান কোর্স নেন নাই, কিংবা আগের কোনো কোর্সে ছিলেন, আপনাদের তো বলতে হবে না যে নিতে হবে, তো আপনারা আমাকে রাতের মধ্যে ইনবক্স করে আপনি সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। সেটা লিজেন্ড কেয়ারের স্টুডেন্ট হন আর না হন, সর্বোচ্চ ডিসকাউন্ট আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আনিকা ক্লিয়ার ভয়েস সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, বিজলি ইসলাম বলেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সাদিয়া বলেছ ডি, তারপরে মানিক জাওয়াদ বলেছ জি ক্লিয়ার, ওকে। তাসনিম বলেছো জি ভাইয়া, আলো বলেছো জি, ওকে, জি ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন দেখেন আপনাদের জন্য কি আছে। জাতিপুঞ্জ, লিগ অফ নেশন। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল স্বরূপ লিগ অফ নেশন গঠিত হয় বা জাতিপুঞ্জ গঠিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল স্বরূপ প্রথম বিশ্বযুদ্ধের 14টা দফা দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলের মধ্যে আছে কি? 14 দফা।
14 দফা দেওয়া হয়। এই 14 দফার 14 নাম্বার দফাটা ছিল যে একটা এমন একটা সংস্থা তৈরি করা যেটা এই বিশ্বে যুদ্ধগুলোকে বন্ধ করবে, সেটা হচ্ছে এই জাতিপুঞ্জ। 14 নাম্বার দফা থেকে জাতিপুঞ্জটা গঠিত হয় এবং এই জাতিপুঞ্জটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1920 সালে এই জাতিপুঞ্জ গঠিত হয়। কেউ 5-এর ক দিচ্ছেন, তারা কান ধরে 10-12 বার উঠবোস করতে পারেন। এখানে বলা হয়েছে জাতিপুঞ্জ। জাতিপুঞ্জ আর জাতিসংঘ দুইটা কিন্তু এক না, আপনারা যেন দুইটাকে এক করে ফেলেন না আবার। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় কোন চুক্তি স্বাক্ষরিত হয়? প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় কোন চুক্তির মাধ্যমে বলেন? এইবার একটা কঠিন প্রশ্ন দেখি। জাহাঙ্গীরনগরে কিছুই আসলো না। জাহাঙ্গীরনগরে এমন কোনো কঠিন কিছু আসে নাই। আপনি যদি দেখেন খুব কঠিন কিছু আসে নাই, তো তারপরেও অনেকের লাক ফেভার করে না, আনপ্রেডিক্টেবল কিছু হয়, তো এই জন্য হয়তো বা আপনার কমন পড়ে নাই। তো জাহাঙ্গীরনগরে খুব কঠিন প্রশ্ন এবছর হয় নাই। যদি বিশেষ করে বির কথা বলি, সি ইউনিটে অনেক সহজ প্রশ্নই হয়েছে, একটু বিস্তারিত পড়লে মনে হয় না খুব কঠিন প্রশ্ন হয়েছে। যারা চান্স পেয়েছে অধিকাংশই আমাদের স্টুডেন্ট। তো তো কোন চুক্তির মাধ্যমে? ভার্সাই সন্ধি। সবাই একটু বলেন কোন চুক্তির মাধ্যমে? ভার্সাই সন্ধি। সবাই একটু কমেন্ট করেন ভার্সাই সন্ধি। সবাই একটু কমেন্ট করবেন যে ভার্সাই সন্ধি। আসলে তৃতীয় ভার্সাই সন্ধির মাধ্যমে দ্বিতীয় ভার্সাই সন্ধির মাধ্যমে এই প্রথম বিশ্বযুদ্ধের অফিসিয়াল সমাপ্তি হয়। ভার্সাইটা কোথায়? ভার্সাই হচ্ছে ফ্রান্সের, এটা হচ্ছে দ্বিতীয় ভার্সাই সন্ধি। ভার্সাইটা কোথায়? ভার্সাইটা হচ্ছে ফ্রান্সের ভার্সাই নগরীতে, এই জন্য হয় এটা হচ্ছে ভার্সাই সন্ধি, তাই না? এটা কত সালে হয়? 1919 সালের 28 জুন এই চুক্তিটা হয়। দ্বিতীয় ভার্সাই চুক্তি কত সালে হয়? 1919 সালের 28 জুন। কয় তারিখে ভাইয়া? 28 জুন দ্বিতীয় ভার্সাই চুক্তিটা স্বাক্ষরিত হয়। তো এটার উত্তর কি হবে? ভার্সাই চুক্তি বা ভার্সাই ট্রিটি কত সালে? 1919 সালের 28 জুন। ভার্সাই সন্ধি, দ্বিতীয় লিখছি কেন? ভার্সাই সন্ধি। ওকে, পরবর্তী প্রশ্ন আসেন। দেখেন, বলা হয়েছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমন পেতে হলে সাধারণ জ্ঞানের একটা গোছানো প্রস্তুতির জন্য আপনি যে বইটা সংগ্রহে রাখতে পারেন সেটা খন্দকার জিকে। এতদিনে যারা পড়েছেন তারা হয়তোবা এটা অনুধাবন করতে পারেন যে বাজারের অন্যান্য বই থেকে খন্দকার জিকে কেন একটু আলাদা, কেন একটু স্পেশাল। তো যাদের কাছে নাই শেষ সময় সংগ্রহ করে নিতে পারেন। চট্টগ্রাম, রাজশাহী, গুচ্ছ সবগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য, এবং যারা এনইউতে পরীক্ষা দিবেন, এনইউ শব্দ অর্থ ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবেন তাদেরও সংগ্রহে রাখতে পারেন এই চমৎকার বইটা। হ্যাঁ, চান্স পেতে পারেন। সুজুকা। ওকে, ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? এই যে একটু আগে পড়েছি। এইটা যদি না পারেন আপনারা তারিখ সহ লিখবেন। এই প্রশ্নটার উত্তর তারিখ সহ লিখবেন। এই প্রশ্নের উত্তরটা তারিখ সহ লিখবেন সবাই। এই প্রশ্নের উত্তরটা তারিখ সহ সবাই লিখবেন, তারিখ সহ। কি সহ লিখবেন? তারিখ সহ লিখবেন। ইয়েস, 1919 সালের 28 ডিসেম্বর কেন লিখতেছো ভাই? 28 ডিসেম্বর কেন লিখতেছো? 28 জুন। 28 জুন। সবাই একটু লেখো 28 জুন। একটু সবাই লিখো, সবাই একটু লিখো, সবাই একটু লিখো। পরবর্তী প্রশ্ন দেখেন, আপনাদের জন্য কি কি প্রশ্ন আছে। ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন কাকে বলা হয়? তো প্রথম বিশ্বযুদ্ধের সময় যিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন তার নাম ছিল অটোমান বিসমার্ক, অটো ভন বিসমার্ক।
তো অটো ভান বিসমার্ক বা অটো ভবন বিসমার্ক, এনাকে বলা হচ্ছে কি, এনাকে বলা হচ্ছে ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন বলা হচ্ছে অটো ভবন বিসমার্ককে। এরপরে দেখেন প্রশ্নটা দেখেন, ইউবোটস, এই প্রশ্নটা কমন পড়ছে মনে হয় আপনাদের। ইউবোটস কোন দেশের নৌশক্তির অন্তর্ভুক্ত ছিল? ইউবোটস, আর ইউ এক্সাম কখন? এটা তো আমার চেয়ে আপনারা ভালো জানার কথা, আর ইউতে এক্সাম কখন। বলেন এই প্রশ্নটার একটু উত্তর দেন, 8 নাম্বার প্রশ্নের একটু উত্তর দেন। কয় নাম্বার প্রশ্নের উত্তর দিবেন? 8 নাম্বার প্রশ্নের একটু উত্তর দিবেন। প্রশ্নটা কি বলা হয়েছে? ইউবোটস, ইউবোটস আপনাদেরকে একটু আগে পড়িয়েছি। ইউবোটস, যে ইউবোটস দ্বারা জার্মানি সারা দুনিয়াকে অ্যাটাক করে বেড়াইতো, সেই ইউবোটস কিন্তু আমরা একটু আগে পড়েছি। ইউবোটস কোন দেশের? ইউবোটস হচ্ছে জার্মানির নৌশক্তি। যে নৌশক্তি দ্বারা, যে নৌশক্তি দ্বারা কি করা হতো, যে নৌশক্তি দ্বারা ওই যে অ্যাটাক করা হয়, লুস্তানিয়াকে অ্যাটাক করা হয়, মনে আছে আপনাদেরকে? যে নৌশক্তি দ্বারা রাশিয়াকে অ্যাটাক করা হয়। সরেন ভাই, সরে যাব, কোথাও আর দাঁড়াবো না আপনাদের সামনে। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর নিঃসন্দেহে হবে জার্মানি। কি উত্তর হবে এটার উত্তর? এটার উত্তর জার্মানি হবে। কেন জার্মানি হবে এটা মনে হয় আমার চেয়ে আপনারা এখন ভালো জানেন। তাহলে ইউবোটস জার্মানির নৌশক্তি। ইউবোটস কোন দেশের নৌশক্তি? সবাই একটু বলেন, ইউবোটস কোন দেশের নৌশক্তি? জার্মানি। ইউবোটস কোন দেশের নৌশক্তি? সবাই বলেন না ভাই, এইখান থেকে ক্লাস থেকে চলে গিয়ে অনেকে বাংলা ক্লাস যুক্ত হয়েছে। চমৎকার ব্যাপার পোলাপানের, সব জায়গায় থাকবে ওরা, অ্যাটেন্ডেন্স 100 কোনো ক্লাস বাদ যাবে না, তাই না? পরবর্তী প্রশ্ন যদি একটু দেখি, দেখেন বলা হয়েছে কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হতো। আমি যদি কাব্য পুরো যুদ্ধ দুইটা পড়াতে পারতাম, আপনাদের রেসপন্স যদি 100 পাইতাম, পুরো যুদ্ধ দুইটা যদি পড়াতে পারতাম, এই প্রশ্নগুলোর উত্তর আমার আগে আপনারা দিতেন। কাইজার, আমার আগে আপনারা এই প্রশ্নের উত্তর দিতে পারতেন, বাট আনফরচুনেটলি আপনাদের বিহেভিয়ার্স আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, যার কারণে কাইজার বলা হতো কোন দেশের রাজাদের? বলেন, একটু দ্রুত বলেন, সবাই একটু দ্রুত বলেন। কাইজার, একটু কমেন্ট করেন। আচ্ছা, পেইড বেসে পড়াবো, ইনশাল্লাহ পড়াবো। কাইজার, কাইজার বলা হতো জার্মানির যারা রাজা থাকতো তাদেরকে কাইজার উপাধি দেওয়া হতো। তো যে ব্যাপারটা আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, একদম সলিড করে বলি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন, আপনারা জানেন আপনাদের রাবিতে অনেকগুলো সিট আছে, আপনাদের চবিতে অনেকগুলো সিট আছে, আপনাদের গুচ্ছে অনেকগুলো সিট আছে। একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তো দরকার আপনার, তাই না বোন, তাই না ভাই? তো এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আপনাকে এখন মানে খুব বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথ এটা চর্চার উপর থাকতে হবে, পরীক্ষা দিতে হবে, মানে একটা ফ্লোর মধ্যে দিয়ে যাইতে হবে। আমরা চেষ্টা করব, লেজেন্ড কেয়ার পরিবার চেষ্টা করবে আপনাকে শেষ দিন পর্যন্ত আপনাকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার। তো যারা এখনও ভর্তি হন নাই, আবারও বলতেছি, ভর্তি হলে হয়ে নিতে পারেন আমাকে ইনবক্স করে কিংবা পেজ ইনবক্স করে রাতের মধ্যে, যারা আমাকে ইনশিওর করবেন ভর্তি হব, আমি কথা দিচ্ছি সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। আপনাকে খুব সামান্য টাকায় এই ক্লাসে আপনারা আমাদের পেইড বেসে যুক্ত হতে পারবেন। তো বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা পড়বেন কি পড়বেন না। পাবলিক বিশ্ববিদ্যালয়, আবারও বলছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা সুবর্ণ সুযোগ আছে, কারণ আপনারা জানেন রাবি এবং চবিতে অনেক সিট এবং গুচ্ছে অনেক সিট, এবং রাবিতে আপনাদের কোনো নেগেটিভ মার্কিং নেই। নেগেটিভ মার্কিং বলতে বোঝাচ্ছি আপনার এখানে 3 মার্কস কাটা যাবে,
3 মার্কস এখানে কাটা যাবে সেকেন্ড টাইমার যারা। বাট এই ক্ষেত্রে আবার আর ইউতে আপনারা সমান সমান থাকবেন, কি থাকবেন, সমান সমান থাকবেন। আবার গুচ্ছেও আপনারা সমান সমানে পাল্লা দিবেন। গুচ্ছেও কিন্তু অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে। তো ভাই ভয় পেন না, ভয়কে জয় করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু আছে। আল্লাহ অনেকভাবে আমাদের পরীক্ষা নেয়, সেই পরীক্ষা ইনশাল্লাহ আমরা এইবার উত্তীর্ণ হয়ে যাব। তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। ক্লাস শুরু হয়ে যাবে আগামীকালকে, আপনাদের ক্লাস শুরু হতে যাবে। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।